আমি নিশি পাশের গ্রামের ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমার অনেক ইচ্ছা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু বাবার একটাই কথা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি চোখের আড়াল হতে দিতে পারি না। যদি লেখাপড়া করতেই চাস গ্রামে থেকেই পড়তে হবে, আমি বাধা দিব না। আমিও ভেবে দেখলাম আসলেই তো আমি ছাড়া তো বাবার আর কেউ নেই, তাই গ্রামে থেকে লেখাপড়া করছি। এসব ভাবতে ভাবতে একটু ঘুম ঘুম লাগছে, তাই বইটা বন্ধ করলাম। একটু বিছানায় শরীরটা এলিয়ে দেই, তারপর উঠে আবার পড়বো। যেই ভাবনা সেই কাজ। শুয়ে পড়লাম বিছানায়, চোখটা সবেমাত্র বন্ধ করেছি, হঠাৎ আমার শরীরে ভারী একটা চাপ অনুভব করলাম। তৎক্ষণাৎ চোখ খুলে দেখি আমার চাচাতো ভাই মনির আমার উপর চেপে বসেছে। আমার চাচি মাকে দেখে মনির আমাকে ছেড়ে দিয়ে ছুটে পালালো। আমি বিছানা থেকে নেমে কান্না করে যখন পাশের ঘরে ছুটে আসলাম, তৎক্ষণাৎ আমার চাচি পেছন পেছন এসে আমার চুলের মুঠি ধরে চেঁচিয়ে বলে উঠল, নষ্টামি করার আগে মনে থাকে না, এখন কেঁদে বুক ভাসালে কি হবে? আমাদের বাড়ির মেয়ে এমন একটা নোংরা কাজ করবে, ভাবতেও লজ্জা হয়। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? চাচির কথায় ফেলফেল করে তাকিয়ে রইলাম আর বললাম, নিজের ছেলের দোষ ঢাকতে আমায় দোষ দিচ্ছেন? আপনি মিথ্যা কেন বলছেন? আপনি নিজেই দেখেছেন মনির ভাইয়া আমার সাথে জোরাজুরি করছিল। চুপ, একদম মিথ্যা বলবি না, তোর শরীরের জ্বালা উঠেছে, এখন আমার ছেলের উপর দোষ দিচ্ছিস? আমি চিৎকার দিয়ে বললাম, চাচি কি বলছেন এসব? নিশি, চোখ রাঙিয়ে নিজের দোষ লুকাতে পারবি না, নষ্টা মেয়ে কোথাকার। চাচির কথাতে রেগে গেলাম। আমাদের কথার মাঝে বাবা চলে আসলেন। সমস্ত কিছুই শুনতে পেয়েছেন উনি। বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালাম। চাচি মরা কান্না জুড়ে দিলেন। বাবা লজ্জায় মাথা নিচু করে আছেন। এই ফাঁকে মনির ভাইয়াও এসে তার মায়ের পাশে দাঁড়ালো। সে এখন সবার দৃষ্টিতে ভদ্র ছেলে, তবে আমি দেখেছি তার নিকৃষ্ট রূপ। ছোটবেলা থেকেই আমার উপর কুনজর তার, কখনো সুযোগ হয়নি। তবে আজ বাবা বাসায় না থাকাতে সুযোগ পেয়ে এই কুকর্মটি করলো। তার মা ঠিক সময় এসে যাওয়াতে আমি রক্ষা পেয়েছি। চাচির কান্নায় এক প্রকার কলহ লেগে গেল। বাবা নিশ্চুপ, তিনি জানেন আমি কেমন, তবুও চুপ করে আছেন দেখে অবাক হলাম। গলায় দলা পাকিয়ে থাকা কান্নাগুলো হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আবেগ লুকোতে পারলাম না। বাবার পা জড়িয়ে বললাম, তুমিও চুপ করে আছো বাবা? আমাকে বিশ্বাস করো না? আমি নিরুপায় রে মা, আমি যে মেয়ের বাবা, তোর সম্মানের কথা চিন্তা করে হলেও অন্যায়কে প্রশ্রয় দিতে হচ্ছে। বাবার কথাতে প্রচন্ড কষ্ট পেলাম। মেয়ে বলে আজ নিজের উপর দোষ চাপিয়ে নিব। বাবাকে এভাবে মাথা নত করে থাকতে দেখে বুক ভারী হলো। ছুটে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। বাবা চাচিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে তার ঘরে পাঠিয়ে দিল। কয়েকদিন পর আমি কলেজে যাওয়ার সময় দেখলাম ড্রয়িং রুমে বাবা, মনির, তার মা এবং পাড়ার আরো কয়েকজন লোক বসে আছে। আমি বাবার কাছে গিয়ে রাগত কণ্ঠে জানতে চাইলাম, বাবা এই লম্পটটা আমাদের ঘরে কেন? বাবা দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, মনিরের মা এসেছে মনিরের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তৎক্ষণাৎ মনিরের দিকে থুথু ছুড়ে দিয়ে বললাম, তোর মতো জানোয়ারকে বিয়ে করাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। এই মুহূর্তে তোর মাকে নিয়ে আমাদের ঘর থেকে বের হয়ে যাবি, না হলে জুতা পেটা করব। আমার ব্যবহার দেখে উপস্থিত সবাই ছি ছি করতে লাগলো। তাতে আমার কিছু এসে যায় না। আমি আবার চাচিকে বললাম, চাচি আমার কথা কি কানে যায়নি? নাকি আপনার সামনে আপনার ছেলেকে জুতা পেটা করলে আপনার সম্মান বাড়বে? মানে মানে কেটে পড়ুন না। চাচি তার ছেলেকে টেনে নিয়ে বের হয়ে গেল এবং অন্যান্য লোকজনও তাদের সাথে বের হলো। সবাই চলে যাওয়ার পর বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে, মেয়ে হয়ে জন্মেছিস, রাগটাকে একটু কন্ট্রোল কর। মেয়েদের এত রাগ থাকা ভালো না। আজ যে তুই মনিরকে অপমান করে বের করে দিলি, গ্রামবাসী যে তোর নামে অনেক বদনামে রটাবে, তখন তুই কি করবি? কি করে তোকে আমি বিয়ে দিব? তোর জন্য একটা ভালো সম্বন্ধ আসবে না। আমি কান্না করে বললাম, না আসুক, আমি বিয়ে করব না। আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো। তারপর কেটে গেল অনেকগুলো মাস। সেদিনের ঘটনার পরেই আমার জন্য পাত্র দেখা শুরু হয়। তবে সৃষ্টিকর্তা বোধহয় আমার প্রতি সদয় ছিলেন। বছর দুয়েক পর সৃষ্টিকর্তার পাঠানো মানুষটা আমায় দেখতে আসেন। সব থেকে অবাক হয়েছিলাম, সমস্ত কিছু জেনেও উনি আমাকে বিয়ে করতে এসেছেন। আমার নামে লাগানো মিথ্যা কলঙ্কগুলো হেসে উড়িয়ে দিয়েছেন। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, উনি কি আমাকে দয়া করে বিয়ে করছেন? আমি বাবাকে কানে কানে বললাম, বাবা আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। বাবা রাজি হলেন। বাবার অনুমতিতেই আমি ওনাকে নিয়ে আমার রুমে গেলাম। ভদ্রলোক আমার রুমে ঢুকে ঘুমটা চারিদিকে ভালো করে তাকাচ্ছিলেন। আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি দয়া করে আমাকে বিয়ে করছেন? উনি হেসে বললেন, হঠাৎ এমন প্রশ্ন কেন? না এমনি, আমার জানার আগ্রহ। উনি এক কথায় জবাব দিলেন, না। আমি লজ্জা মাখা মুখে ওনাকে বললাম, চলুন তাহলে। এই বলে আমরা রুম থেকে বের হয়ে গেলাম। আমি বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম, কারণ বাবাকে ফেলে আমি একটি রাতের জন্য কোথাও যাই। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। তারপরও বিধির বিধান তো আর খণ্ডানো যায় না। মেয়ে হয়ে যখন জন্মেছি, স্বামীর বাড়িতে তো যেতেই হবে। অবশেষে বিদায়ের পালা। আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। অবশ্য এই নিয়ে আমার স্বামীর কোনো মাথা ব্যথা নেই। ভদ্রলোক অসম্ভব ভালো মনের একটা মানুষ। রাতে পাশাপাশি শুয়েছিলাম, ঘুম নেই আমার চোখে। আমার স্বামী আসিফকে দেখে বললাম, ঘুমিয়ে পড়েছ? হ্যাঁ। ছাদে যাবে এখন? হ্যাঁ। আচ্ছা চলো। ছাদে এসে পাশাপাশি দাঁড়ালাম। চাঁদ কি অপূর্ব সুন্দর। আসিফকে কখনো জিজ্ঞাসা করা হয়নি কেন
কেন আমায় বিয়ে করলো সে? আজ খুব করে জানতে ইচ্ছা হচ্ছে। ব্যথিত হৃদয় থেকে আসা প্রশ্নটা দ্বিধা ছাড়াই করে ফেললাম। আচ্ছা, কলঙ্কযুক্ত একটি মেয়েকে কেন বিয়ে করলে তুমি? আসিফ অবাক চোখে প্রশ্ন করল। কলঙ্ক? হ্যাঁ, জানতাম কখনো না কখনো এই প্রশ্নটা করবেই। গত 5 বছর যাবৎ এই প্রশ্নের উত্তর সাজিয়েছি, সবসময় এলোমেলো হয়ে যেত, তবে আজ উত্তর পেয়ে গেছি। আচ্ছা নিশি, বলতো কলঙ্কবিহীন চাঁদটা কেমন হতো? কলঙ্কবিহীন চাঁদ? হ্যাঁ, কলঙ্কবিহীন চাঁদ। আমি উত্তর দিতে পারলাম না। আসিফ একগাল হেসে আমাকে তার দিকে ঘোরালো। সে চোখে আমি ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। হৃদয় কেঁপে উঠল। আসিফের দিকে তাকিয়ে থাকতে পারলাম না আর। মাথা নিচু করে ফেললাম। কলঙ্কবিহীন চাঁদ হয় না, তবুও আমরা সেই কলঙ্কযুক্ত চাঁদের পিছিয়ে ছুটি। আর তুমি হলে আমার সেই ব্যক্তিগত চাঁদ, যে চাঁদের উপর কিছু নিকৃষ্ট মানুষ কলঙ্কের তকমা লাগিয়েছে। তোমার অতীত নিয়ে আমি জানতে চাই না, কারণ সে অতীতে আমি ছিলাম না। তোমার বর্তমান আর ভবিষ্যৎ আমি আমার ব্যক্তিগত চাঁদকে কলঙ্ক লাগতে দিব না। নিশি, তোমাকে একটা কথা তো বলা হয়নি। আমি জানতে চাইলাম কি কথা? বিয়ের পর থেকে আজ অব্দি তুমি তোমাদের বাড়িতে কখনোই যাওনি। তোমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এসে তোমাকে দেখে গেছেন। তুমি কেন বাড়িতে যাওনি সেটা আমি জানি, তবে যার কারণে বাড়িতে যাওনি তার কি পরিণতি হয়েছে সেটা কি তুমি জানো? আমি প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকালাম। তিনি বলতে লাগলেন, আমাদের বিয়ের 1 বছর পর, যেদিন আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল, সেদিন তোমাদের বাড়ির পেছনে ঝোপের মধ্যে তোমার চাচাতো ভাই মনিরের লাশ পাওয়া যায়। আর একটা মজার বিষয় কি জানো? পুলিশের ময়নাতদন্তে তার শরীরের একটা বিশেষ অঙ্গ নিখোঁজ ছিল, আর সেটা কিভাবে বিচ্ছিন্ন হয়েছে এবং কোথায় আছে তার হদিস আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। যাক, এখন এই প্রসঙ্গ বাদ দেই। শীত লাগছে, চলো ঘরে ফিরে যাই। কথাটা শোনার পর আমার কেমন জানি ভেতরটা খুব ধরফর লাগছিল। আমি তাকে বললাম, এই আর কিছুক্ষণ থাকি না? সে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। কিছু ভালোবাসা বুঝি এমনই হয়। না জানি কত মেয়ের উপর লাগানো হয়েছে কলঙ্ক, কত মেয়ে আজ অত্যাচারিত। আমার কলঙ্ক মুছে দেওয়ার জন্য আসিফ রয়েছে। সেই মেয়েগুলোর কলঙ্ক মোছার জন্য আদেও কি কেউ আছে?